নমস্কার। ব্রহ্ম বিষয়ক ভাবনা নিয়ে আমরা বিভিন্ন পর্বে ভারত কথার গ্রন্থিপোচনের বিভিন্ন পর্বে আলোচনা করে চলেছি এবং আমাদের মূল হচ্ছেন যাজ্ঞবল্ক্য, মহামতি যাজ্ঞবল্ক্য। তো সেই সময় ব্রহ্ম বিষয়ক ভাবনার মূল বিষয়টি হচ্ছে কিন্তু আমি, অর্থাৎ সবই আমি। এই আমি ছাড়া আর কিন্তু কিছুই নেই এই সংসারে, এই বিশ্ব সংসারে। এক সবই আমি, আমি বই আর দুই কিছু নেই। এটাকে এই যে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত এরকম আমি ছাড়া এই সংসারে আর কিন্তু কিছু নেই, এটাই হচ্ছে মূল বক্তব্য। একে চমৎকারভাবে আচার্য শঙ্কর প্রকাশ করছেন। অর্থাৎ যখন এই আমির প্রসঙ্গ আসে তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, তাহলে এই তুমি এলো কোথার থেকে? শঙ্করাচার্য বলছেন ওই তুমিটাও আমি, তুমিও আদমি। তিনি বলছেন আসমাত আয়স্মাত, অর্থাৎ সবই আমি। এবং এই যে তুমি, তোমার মধ্যেও আমি। খুব সুন্দর একটা উদাহরণ সেখানে দেওয়া হচ্ছে। এই তুমি বা এই অপরকে, আমি অর্থাৎ আত্মা, এই আমি, একে বাদ দিয়ে আর যদি অপরকে আমরা জিজ্ঞেস করি তোমার কি নাম, তাহলে সেই অপর, সে অন্য পর, সে কিন্তু বলে না তোমার নাম, সে বলে আমার নাম। তাহলে এটা ঠিক ওই তুমির মধ্যেও কিন্তু সেই আমি বর্তমান। অর্থাৎ তুমিকে যাই জিজ্ঞাসা করা হোক না কেন, তুমি সব প্রশ্নকেই আমি হিসেবে ধরে নিয়েই উত্তর দেন। এটা বোঝার। সুতরাং এই যে আমিকে সব কিছুর মধ্যে ধারণা, এটা দুভাবে। একটা হচ্ছে প্রত্যয়, আরেকটা হচ্ছে গোচরা। প্রত্যয় মানে আমি যখন সঠিকভাবে জানতে পারি এই আমিকে, একজন যখন তার আমিকে সঠিকভাবে জানতে পারে, উপলব্ধি করতে পারে, আমিটাকে টের পায়, এটা হচ্ছে প্রত্যয়। আর গোচরকে, এই আমিকে যখন অন্য জায়গায় দেখি, সেটা হচ্ছে গোচরা। গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, চর মানে ইন্দ্রিয়ের চরণ ভূমি, ইন্দ্রিয়ের চারণ ভূমি। রূপ, রস, গন্ধ, শব্দ, বর্ণ, এই সব কিছুর মধ্যে দিয়েই আমরা সব কিছুর মধ্যেই কিন্তু আমার আমিকেই আমি অবলোকন করি, উপলব্ধি করি। যা দেখছি এই জগৎ, তা হলো আমার আমি। এই আমি এবং তুমি, ইউস্মত, এই দুই কিন্তু একাকার। আমি ছাড়া তুমির জ্ঞান হয় না। তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে, তাহলে সেটাকে আমি বুঝলাম আমি, তুমির মধ্যেও বুঝলাম সেই আমি বর্তমান, তাহলে সেটাকে উত্তরে বলা হয়েছে সে হচ্ছে যেখানে আমি তুমি কেউ নেই, দুই নেই, আমি তুমি হারা, তখন হচ্ছে সে। এই আমিকে ধরে আছেন জ্ঞানীরা, আর তুমিকে ধরে আছেন যারা, তারা ভক্ত। কি অপূর্বভাবেই না দেখুন, একটি কবিতায় বলা হচ্ছে, আমার মাঝে তোমায় যেদিন, আমার মাঝে তোমায় যেদিন পাবো সহজ করে, সেদিন আমার আমি, সেদিন আমার আমি সত্য হবে। কোথাও তুমি নেই কো আমি ছাড়া, আমার আমি তোমাতে তাই নিত্য আমি হারা। এই যে আমি সব জায়গায় সব কিছুতে ছেয়ে আছে, আমিময় হয়ে আছে, তাহলে কথা উঠে, তাহলে আমি থাকলেই তো হতো, তাহলে এই তুমি এলো কোথার থেকে? তুমি আনার প্রয়োজনই বাকি,
দরকারই কি? সবই যদি আমি হয় তাহলে আমিই থাকুক, সবই আমি আমি আমি, তুমি কেন আনছো? বলা হয় যে এই আমি নিয়ে কিন্তু চলতে পারে না সংসার, আমি নিয়ে শুধু চলতে পারে না, সেখানে একা থাকার সুখ নেই। এই আমিকে পরিপূর্ণভাবে আস্বাদন করতে হলে আরেকটা তুমির দরকার। আমার আমিকে যথার্থভাবে চেটে আস্বাদন করার জন্য তুমির প্রয়োজন। সেখানে সেই জন্য লোকে দ্বিতীয়ের অনুসন্ধান করে। এক বীজ থেকে দেখুন দ্বিদল পত্র উদ্গত হয়, তবেই না বৃহৎ বৃক্ষ বিস্তার লাভ করে। বিস্তারেই তো আনন্দ, প্রাচুর্যেই সুখ। নারী ও পুরুষের প্রেমকে তো অস্বীকার করেননি। কোথাও বৈদিক ভাবনায় অস্বীকার করা হয়নি। ব্যাসদেব, যিনি বেদের সর্বশ্রেষ্ঠ পুরুষ, তিনি এই প্রেমকে উচ্চ মর্যাদা দিতেন। তার একেবারেই ভাবশিষ্য যা এবং সর্বশ্রেষ্ঠ সর্বার্থেই ব্যাসের যোগ্যতম শিষ্য হচ্ছেন যাজ্ঞবল্ক্য, এটাই বলা হয়। তিনিও ব্যাসের মতনই এই প্রেমকে মর্যাদা দিতেন। জায়াপতির অর্ধাঙ্গ, পূর্ণকে জানতে গেলে প্রকৃতিকে জানতে হবে বই কি, তাই না? ব্যাসের কাছে প্রকৃতি এসেছিল নানা রূপে, কখনো রাজকন্যা অম্বিকা, কখনো অম্বালিকা, কখনো অনাম্নী দাসী কন্যা, কখনো বা অপ্সরা কন্যা ঘৃতাচির রূপে। ব্যাসদেব তো তাদেরকে প্রত্যাখ্যান করেননি। যাজ্ঞবল্ক্যের জীবনেও বহু নারীর সমাগম, তিনিও তাদেরকে প্রত্যাখ্যান করেননি। তাছাড়া এই যে শুক্ল যজুর্বেদ, এই শুক্ল যজুর্বেদ তো তাকে বিস্তার করেছেন যাজ্ঞবল্ক্য। তিনি তো এর প্রথম প্রবক্তা নন। তার যে আদি ঋষি, একেবারে আদি, সেখানে রয়েছে সবাই ঋষিকারা, সেখানে রয়েছেন অভৃণী, সেখানে রয়েছেন বাক, সমস্ত ঋষিরা সেখানে, ঋষিকারা সেখানে রয়েছেন, নারী ঋষি। সেই নারী ধারার থেকেই এই শুক্ল যজুর্বেদ। অতএব যাজ্ঞবল্ক্য অস্বীকার করেন। আমরা দেখছি যাজ্ঞবল্ক্য একটা অনুভব করছেন, তার মধ্যে একটা অনুরণন হচ্ছে। কোথায় যেন তিনি শুনতে পাচ্ছেন, তার মধ্যে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। তিনি তার মধ্যে যে একটা খেলা, একটা আলো ছায়া, বসন্তের আবেশ বয়ে যাচ্ছে, বসন্তের বাতাসটুকুর মতো একটা তিনি টের পাচ্ছেন, কিন্তু ধরতে পাচ্ছেন না। তার মনে হচ্ছে তার অগোছালোকে কে যেন গুছিয়ে দিয়ে যাচ্ছেন, কে যেন তার ভূর্জপত্রগুলোকে সুন্দর করে রেশমি সুতোয় বেঁধে রাখছে, সুন্দর করে গুছিয়ে রাখছেন তার মসিপত্রগুলো। হংসপক্ষের লিখনী, কচি বংশদণ্ডের লিখনী, লৌহদণ্ডের লিখনী, যা ঠিক ঠিক জায়গায়, যার যার জায়গায় সুবিন্যস্ত সুশৃঙ্খলভাবে ধরা রয়েছে। যাজ্ঞবল্ক্য অবাক হচ্ছেন, কিন্তু ধরতে পারছেন না, কারণ তিনি ডুবে যাচ্ছেন তার সাধনায়, তার রচনায়। তিনি স্নান করতে গিয়েছেন, সেখানে স্নান করতে গিয়ে নদীর তীরে দেখলেন এক অপরূপা সুন্দরী, মাথায় চূড়ো করে চুল বাঁধা, তাতে সাদা ফুলের মালা, পরনে অরুণ পাটের শাড়ি, এক মূর্তিমতী উষা। যাজ্ঞবল্ক্যকে দেখেই, দেখা মাত্রই সেই রমণী বিদ্যুৎ বেগে অন্তরিতা হলেন।
যাজ্ঞবল্ক্যের মনে জাগল এক অপরূপ অনুভব। তিনি লিখলেন বৃহদারণ্যকের প্রথম চরণ, ওম উষাবা শস্যমেধস্য শিরা। তার 2-4 দিন পরেই তার আশ্রমে এলেন মিত্র ঋষি। এসে বললেন, যাজ্ঞবল্ক্য, তুমি আমার কন্যাকে গ্রহণ করো। আপনার কন্যা? হ্যাঁ, আমার কন্যা, তার নাম মৈত্রী। বহু যত্ন করে আমি তাকে শিক্ষা দিয়েছি। বিশ্ববারা অপলার মতোই তার বেদে ব্যুৎপত্তি। এতদিনে টের পেলেন তার যে ছিল আমার স্বপনচারিণী, সে যেন এবার মূর্তিমতী হয়ে ধরা দিলেন। যাজ্ঞবল্ক্য স্বীকার করলেন কন্যাকে। শুভ দিনে যাজ্ঞবল্ক্যের সাথে মৈত্রীর বিবাহ হলো। শুধু একটি নারীর চোখ জলে ভরে উঠল। মৈত্রীকে বিবাহের পর যাজ্ঞবল্ক্য এক অপূর্ব প্রেরণা পেলেন। উল্লাসে তার মন প্রাণ ভরে উঠল। বৃহদারণ্যকে এই উল্লাস, এই অনুভূতিকে তিনি বর্ণনা করেছেন অপূর্ব ব্রহ্ম অনুভূতির সাথে। এইটাই দেখুন, উপনিষদের ঋষি জীবনকে অস্বীকার করেন না। তারা কামকে এক ঊর্ধ্ব দৃষ্টিতে তাকে বরণ করেন, ধারণ করেন জীবনের গতিকে। কোনোটিকেই তারা অস্বীকার করেন না, কিন্তু সব কিছুকেই তারা এক ঊর্ধ্ব দৃষ্টিতে, এক মাধুর্যে তাকে পরিণত করেন। যাজ্ঞবল্ক্য এই নরনারীর প্রেম, এই অনুভূতি, এই মিলনকে তিনি অদ্বৈত অনুভূতি দিয়ে বর্ণনা করছেন। কি অপূর্ব সেই বর্ণনা! তিনি লিখলেন, প্রিয় স্ত্রীর দ্বারা আলিঙ্গিত পুরুষের যেমন বাহ্য জগতের জ্ঞান লুপ্ত হয়ে যায়, তেমনি ব্রহ্মজ্ঞান হলে, ব্রহ্মজ্ঞান লাভ করলে একজন বাহ্য জগতের বোধহীন হয়ে যায়। যাজ্ঞবল্ক্য মৈত্রীকে অদ্বৈতবাদের পাঠ দিতে আরম্ভ করলেন। বললেন, এই আত্মা, ইনি স্থূল নন, অস্থূল নন, হ্রস্ব নন, দীর্ঘ নন, ছায়া নন, অচ্ছায়া নন, বায়ু নন, আকাশ নন, গন্ধ নন, বাক নন, মন নন, তেজ নন, প্রাণ নন, প্রজ্ঞা নন। তিনি দর্শনের অতীত, বাক্যের অতীত, চিন্তার অতীত। এই আত্মা নির্বিশেষ, নির্গুণ, নির্জর, নিরুপাধি। একে যে কোনো নামেই প্রকাশ করা হোক না কেন। তিনি বৃহৎ, এত বৃহৎ যে নেতি নেতি করে তাকে জানতে হয়। তবু তিনি জ্ঞাত নন, জ্ঞেয় নন, জ্ঞান নন, দ্রষ্টা নন, দৃশ্য নন, দর্শন নন। তিনি সৎ নন, অসৎ নন, চিত নন, জড় নন, সুখ নন, দুঃখ নন। এসব দ্বিত্বের পারে যেতে হবে। তিনি সব বিরুদ্ধের আবার সমন্বয়। এই জন্য যাজ্ঞবল্ক্য বলছেন, মৈত্রী, এজন্যই ব্যাস বলেছেন ব্রহ্মের স্বরূপ নির্বিশেষ। মায়াযুক্ত হলে তিনি সবিশেষ। তাত্ত্বিকের চোখে তিনি অভিন্ন, আবার মায়িকের চোখে তিনি বিভিন্ন। তিনি রূপ, অরূপ, বহুরূপ, বিচিত্র রূপ, বিশ্বরূপ। মৈত্রীর সাথে যাজ্ঞবল্ক্য আলোচনা করছেন ঔড়লুমির কথা আলোচনা করছেন কাশকৃষ্ণের কথা। তিনি আলোচনা করছেন এই আকাশ, পৃথিবী, অরণ্যের মধ্যে একই শক্তি বিরাজিত। আকাশে সূর্য, পৃথিবীতে অগ্নি, অরণ্যে দাবানল, সমুদ্রে বাড়বানল, ঔষধিতে সঞ্জীবিনী। মৈত্রী যাজ্ঞবল্ক্যের কাছে সেই বেদান্তের পাঠ নিচ্ছেন। সে সময়ে
অদ্বৈতবাদের আলোচনা প্রকাশ্যে হতো না, হতো গুপ্তভাবে। যাজ্ঞবল্ক্য বললেন, এর আলোচনা আমি সঙ্গোপনে করব, যা চলে তাই সেই মতের আমি প্রচার করব। যাজ্ঞবল্ক্য অদ্বৈতবাদকে এমন সজীব, সমৃদ্ধ, সমুজ্জ্বল করে তুললেন যে নানা দিক থেকে বহু শিষ্যরা, অন্তেবাসীরা তার আশ্রমে এসে উপস্থিত হলো। এত বড় সংখ্যায় তারা এলেন যে আশ্রম পরিচালনা একটা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়ালো। একা মৈত্রেয়ীর পক্ষে তা সামলানো কঠিন। তাছাড়া মৈত্রেয়ী আচার্যা, তিনি পাঠ দেন, তার স্বাধ্যায় রয়েছে, তারপর রয়েছে তার পাঠদান। এমনই এক অবস্থায় সেখানে বিপাশা নদীর তীর থেকে হিমাচলের বিপাশা নদীর তীর থেকে যাজ্ঞবল্ক্যের আশ্রমে এসে উপস্থিত হলেন ঋষি কাত্যায়ন। তিনি যাজ্ঞবল্ক্যের বৈদগ্ধ্যের খ্যাতি শুনে এসেছেন এত দূর, সেই সুদূর হিমাচল থেকে পূর্ব ভারতে বৈদেহে যাজ্ঞবল্ক্যের আশ্রমে এসে দেখলেন আশ্রম বড় অপরিচ্ছিন্ন, অগোছালো। তিনি অনুযোগ করলেন যাজ্ঞবল্ক্যকে, এ কি আশ্রম এরকম রাখলে চলে? যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে সমর্থন করে বললেন, ধ্যান ধারণা সাধ্যায় করে এত ব্রহ্মচারীর দেখভাল, আশ্রমের দেখভাল করা তো কঠিন। কাত্যায়ন বললেন, না না, সেটা ঠিক, আমি জানি তাকে পাঠ দিতে হয়, আমি জানি তার পাণ্ডিত্যের কথা, কিন্তু এটাও তো ঠিক, সংসার গুছিয়ে রাখতে হয়, ঠিক সেরকম আশ্রম গুছিয়ে রাখতে হয়। আর যদি সব কিছুকে সুবিন্যস্ত না থাকে, ব্রহ্ম ভাবনা করবে কি করে? সেও তো বিন্যস্তেরই একটি পরিস্ফুট রূপ। শোনো, আমার এক কন্যা আছে, উজ্জ্বল গৌরী, গৃহকর্ম নিপুণা। তোমার তো কোনো পুত্র নেই, তুমি এই সুলক্ষণা কন্যাটিকে গ্রহণ করো। যাজ্ঞবল্ক্য চুপ করে সব শুনলেন। সত্যি ব্রহ্মবাদিনী মৈত্রীর পক্ষে শতাধিক ব্রহ্মচারী, অর্ধশত গাভীর পরিচর্যা করা, তারপরে ধ্যান ধারণা সাধ্যায় বড় কঠিন। যাজ্ঞবল্ক্য বললেন, ঋষিবর, আমাকে এক পক্ষ সময় দিন, আমি চিন্তা করে আমার সিদ্ধান্ত জানাবো। একটি অবসরে যাজ্ঞবল্ক্য মৈত্রীকে বললেন, প্রিয়ে, আশ্রমে এত শিষ্যের এবং গোটা আশ্রমের গবাদি পশুর পরিচর্যা করে এই আশ্রম, তারপরে তোমার সাধ্যায় বড় কঠিন হয়ে গেছে। আমি ভাবছি তোমার সাহায্যের জন্য একজন উপযুক্ত সহকারিণীর প্রয়োজন। মহর্ষি কাত্যায়ন এসেছেন, তিনি তার কন্যার বিবাহ প্রস্তাব নিয়ে এসেছেন। আমি ভাবছি কাত্যায়নের কন্যাকে বিবাহ করে তোমাকে একটু যদি তোমার সমস্যার সমাধান করা যায়, তুমি যদি অনুমতি দাও। মৈত্রেয়ী সঙ্গে সঙ্গে বললেন, ভগবান, এর জন্য এত কিন্তু কেন করছেন? সে আমার কনিষ্ঠা ভগিনী হয়েই থাকবে। শুভক্ষণে কাত্যায়নের সাথে যাজ্ঞবল্ক্যের বিবাহ হয়ে গেল। যাজ্ঞবল্ক্য বৃহদারণ্যকে লিখলেন দুই স্ত্রীর কথা, একজন ব্রহ্মবাদিনী মৈত্রেয়ী, দ্বিতীয়া স্ত্রীপ্রজ্ঞা কাত্যায়নী। আবারও নিভৃতে একটি নারীর হৃদয়মথিত অশ্রুধারা সঙ্গোপনে ঝরে পড়ল। এই যে কথা যাজ্ঞবল্ক্যের, এই যে পারিবারিক কথা, তার এই যে দাম্পত্য কথা, না মহামতি অনন্তলাল আমাদের পরমাজ শ্রদ্ধেয় গুরু আচার্য তিনি বলেননি। তিনি আমাদেরকে বলছেন, দেখো, আমি উপনিষদের এই দিকের পাঠ তোমাদের দেব, কিন্তু
যাজ্ঞবল্ক্যকে জানতে হলে তার হৃদয়কেও তো জানতে হবে, বুঝতে হবে, নাহলে একদিক জানলে আরেক দিক তো অসম্পূর্ণ হবে। পুরুষ জানলে, প্রকৃতি না জানলে পূর্ণকে জানবে কি করে? অতএব তিনি বললেন, যাও, একজন জ্ঞান ও বিদুষী আছেন, তার কাছে যাও। তিনি অপূর্বভাবে যাজ্ঞবল্ক্যের এই পারিবারিক ধারা, এর কথাও তিনি তোমাদেরকে বলবেন। এবং তিনি আমাদেরকে পাঠালেন, যার কথা আমরা যাজ্ঞবল্ক্য প্রসঙ্গে প্রথম পর্বেই বলেছি, যাকে আমরা স্মরণ করেছি সশ্রদ্ধভাবে। তিনি অমলেশ ত্রিপাঠীর যথা সহধর্মিণী দীপ্তি ত্রিপাঠী। তিনি তার কাছে বসেই আমরা তার অনন্য বচন ভঙ্গিতে যাজ্ঞবল্ক্যের এই অন্তর্জগতের কথা এমনভাবেই শুনেছি, সেটাই আপনাদের কাছে এই প্রসঙ্গে খানিক নিবেদন করলাম। দেখুন, যাজ্ঞবল্ক্যের এই যে ব্রাহ্মণ সভাতে যাজ্ঞবল্ক্য আছেন, সেখানে জনক আছেন, এবং এই জনকের গুরুত্ব এতটাই, সেটাও আমাদের কিন্তু বুঝতে হবে যে দেখুন, তার আহ্বানে কুরু পাঞ্চাল থেকে আরম্ভ করে সমগ্র ভারতবর্ষের যত মুনি, ঋষি, বেদবিদ, ব্রাহ্মণ, ব্রহ্মবিদ এবং একজন ব্রহ্মবাদিনী মহিলা সেখানে উপস্থিত, যার আহ্বানে এই পুরীতে, বিদেহ পুরীতে জনকের কাছে আসা, এই জনক সভায় আমরা এখন উপস্থিত আছি। এই জনক একদিকে যেমন তার নিষ্কাম কর্ম এবং অন্যদিকে তার জ্ঞানমার্গের এই যে ব্রহ্মর ভাবনা, তিনি একজন সে সময়কার শ্রেষ্ঠ ব্রহ্মবিদ পুরুষ, যার জন্য তাকে রাজর্ষি বলা হতো। এবং তার এই মাহাত্ম্য, তার এই মহিমা, তার সময়ে, তার পরবর্তী সময় এবং তার বহু বহু পরবর্তী সময় এতটাই বিস্তৃত, এতটাই গভীরভাবে এবং এতটাই তাৎপর্যময়ভাবে উচ্চারিত হতো, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং তার উদাহরণ আমরা দেব একটি তার বহু পরবর্তী সময় থেকে, আরেকটি এই বৃহদারণ্যক থেকে। প্রথমেই দেখি তার বহু পরবর্তী সময়ে ভগবান বলে যিনি সর্বজনপূজ্য হয়েছেন, সেই শ্রীকৃষ্ণ, তিনি যিনি জনকের বহু পরবর্তী সময়ে এসেছেন, তিনি তার মহিমার কথা, বিভূতির কথা প্রসঙ্গে তিনি উঠে আসছেন। সেই ভগবদ গীতার মধ্যেই বলছেন, কর্মণ্যৈব হি সংসিদ্ধ আসমিতা জনকাদয়া। এখানে জনকের প্রসঙ্গ তিনি তুলে আনছেন। অর্থাৎ একদিকে নিষ্কাম কর্ম, আরেকদিকে জ্ঞান ও যোগ, এর সমন্বয় করতে গেলে অবশ্যম্ভাবীভাবেই জনকের প্রসঙ্গ আসতেই হবে। আর দ্বিতীয় উদাহরণ, তার সময়ের খানিক পরেই বা তার প্রায় সমসাময়িক, এই যার কথা বৃহদারণ্যকের মধ্যে রয়েছেন, তিনিও একজন রাজর্ষি, একজন ব্রহ্মবিদ, কাশীর রাজা অজাতশত্রু। তার কথা, তার কাছে উপস্থিত হয়েছেন বলাকার পুত্র বালকী। এরা মহর্ষি গর্গবংশীয়। বালাকীকে উপনিষদে বলা হয়েছে স্বভাবদৃপ্ত, গর্বিত স্বভাবের। এবং সেখানে কেন তাকে স্বভাবদৃপ্ত বলছেন? তিনি এসে অজাতশত্রুর রাজসভায় এসেই বলছেন, মহারাজ, আমি তোমাকে ব্রহ্মর উপদেশ, অর্থাৎ ব্রহ্মের তত্ত্ব, ব্রহ্ম সম্পর্কে উপদেশ দিতে চাই। তে ব্রহ্ম ব্রবাণী ইতি। এবং এই কথা শোনা মাত্রই দেখবেন সেখানে সঙ্গে সঙ্গে মহারাজ অজাতশত্রু এই কথাটা শোনা, উচ্চারিত হওয়া মাত্রই, তে ব্রহ্ম ব্রবাণী ইতি, আমি তোমাকে ব্রহ্ম উপদেশ বা আমরা ব্রহ্ম প্রসঙ্গ করব, এই ব্রহ্ম প্রসঙ্গের কথা উচ্চারণ হওয়া মাত্রই অজাতশত্রু বললেন, এই একটি কথার জন্যই আমি তোমাকে 1000 দিতে চাই, 1000 দিতে চাই। এতস্যম বাচি সহস্রম দদ্মা।
এটা সব এই কথার জন্যে সহস্রম 1000 দেব, কি দেব বলা নেই, কিন্তু এটা বুঝতে কোনো অসুবিধে হয় না। অর্থাৎ এখানে এই জনক সভার মাহাত্ম্যটাই সেখানে রয়েছে। দেখুন 1,000 কি এই জনক সভায় মহারাজ জনক যে 1,000 সুবর্ণমণ্ডিত গরু দেবার কথা তিনি ঘোষণা করেছিলেন, এবং যা এতটাই গুরুত্ব পেয়েছেন, এবং এই গরু নিয়েই, এই গোধন নিয়েই সেখানে এত বড় ব্রহ্ম বিষয়ক আলোচনা হয়ে গেছে। তার তাৎপর্য কতখানি সেটাও শুনুন এই অজাতশত্রুর পরবর্তী কথার মধ্যে। বলছেন সেখানে ওই 1,000 বুঝলেই কিন্তু 1,000 গরুই বোঝাচ্ছে, ওটা আলাদা করে বলার কোনো প্রয়োজন হচ্ছে না। এবং শুধু তাই নয়, তারপরের কথাটি অজাতশত্রুর আরও তাৎপর্যময়। বলছেন যে ব্রহ্মবিদ্যার বিষয় উঠলেই সবাই জনক জনক বলে দৌড়ায়। হ্যাঁ, বলছেন জনক জনক ইতি বৈ জনা ধাবন্তি, সবাই দৌড়ায় মানে এই যেখানে ব্রহ্ম বিষয়ে কথা হয় এখানে এই শব্দ জনক জনক শব্দই যেন চতুর্দিক থেকে ধাবিত হয়ে উচ্চারিত হয়ে ওঠে, শব্দ যেন ছুটে বেড়ায়। অর্থাৎ ব্রহ্ম বিষয়ক প্রসঙ্গ এবং জনক অবিচ্ছেদ্য, এক হয়ে গেছে। এতটাই মহারাজ জনকের এই সবার গুরুত্ব পরবর্তী সময়ে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। অর্থাৎ এখানে জনক কতটা গুরুত্বপূর্ণ এটাই আমাদের বুঝতে হবে। তো সেই সবাই আমরা দেখছি সেখানে প্রশ্ন করতে এবার উপস্থিত হয়েছেন বচুক্ল ঋষির কন্যা গার্গী বাচক্লবী। অর্থাৎ এখানে আমরা দেখলাম ব্রহ্ম বিষয়ক কথাগুলো। প্রথমে যে প্রশ্নোত্তরের সূচনা হয়েছে সেখানে অশ্বলের পরে আমরা দেখছি জরুৎকারুর পুত্র আর্তভাগের পরে ভুজ্যলাজ্জায়নী, তারপর চাক্রায়ণ, তারপর কৌশিক পুত্র কোহল। এরা প্রত্যেকেই জনকের প্রশ্নের কাছে উত্তরের কাছে তারা স্তব্ধ হলেন, এবং তারা প্রত্যেকেই স্বীকার করে নিলেন যে জনক ব্রহ্মিষ্ঠ। কারণ ওই সবাই তো এটাই বিচার হচ্ছিল যে কে সবার মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ, এবং জনকের কাছে এই সভায় যাজ্ঞবল্ক্য নিজেকে একবারের জন্য ব্রহ্মিষ্ঠ না বলে তিনি তার শিষ্যকে বলেছেন ওই 1,000 গরু নিয়ে তুমি চলে যাও। গরু নিয়ে যাওয়া মাত্রই উপস্থিত ব্রাহ্মণেরা রে করে উঠেছেন, এবং প্রথমেই প্রশ্ন করলেন অশ্বল, তারপর একে একে সবাই, এবং সবাই জনকের সামনে সবাই স্তব্ধ হয়ে গেলেন। জনকের শাণিত উত্তরের কাছে সবাই ছিন্ন ভিন্ন হয়ে স্তব্ধ মৌন হয়ে জনককে ব্রহ্মিষ্ঠ বলে স্বীকার করতে বাধ্য হলেন। কিন্তু এখানেই ব্রহ্ম ভাবনার সূত্রপাত হলো। মাত্র একটা পরিচয় হলো ব্রহ্মের, সম্পূর্ণ পরিচয় পেলাম না। সেখানেই আমরা দেখলাম এবার প্রশ্ন করতে উঠে দাঁড়িয়েছেন বাচক্লবী ঋষির কন্যা গার্গী বাচক্লবী। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, উপনিষদ কোনোভাবেই কোনো দিক থেকেই বাচক্লবীকে আলাদা করছেন না, আলাদা কোনো পরিচয় তার তুলে ধরছেন না, কোথাও তাকে অন্য কারোর সাথে পৃথকীকরণ করছেন না। এটা বিশেষভাবে বোঝার জন্য ইনি একজন স্ত্রী এভাবে বলছেন না, বা তিনি স্ত্রী জাতির প্রতিনিধি হয়ে এখানে এসছেন না, এসব কথা কোথাও বলা হচ্ছে না। শুধু বলছেন অন্যান্য ঋষিদের যেমন পরিচয়, অন্যান্য বেদজ্ঞ ব্রাহ্মণদের যা পরিচয় যেমন দেওয়া হয়েছে, হ্যাঁ, যেমন আর্তভাগ, ভুজ্যলাজ্জায়নী, কৌশিক কোহলের পরিচয় দেওয়া আছে, ঠিক একইভাবেই কোনো রকম আলাদা পৃথকীকরণ না করে একজনের পর আরেকজন যেমন প্রশ্ন করেছেন ঠিক সেরকমভাবেই গার্গী উঠে দাঁড়িয়ে প্রশ্ন করছে। কিন্তু আমাদের একটি শব্দকে বুঝতে হবে, না হলে গার্গীকে আমরা বুঝতে পারবো না। গার্গীকে বোঝা ভীষণ প্রয়োজন, কারণ আমরা দেখলাম
যাজ্ঞবল্কে যেন সবাইকে শুষে নিচ্ছেন। তার তার্কিক যুক্তির সামনে অন্যদের বাকজাল, প্রত্যেকেই তো তাদের বাকজালকেই তো তারা বিস্তার করেছেন, তাদের যুক্তিকে বাকের মাধ্যমে বিস্তার করছেন। আর যাজ্ঞবল্ক তিনি যেন তার যুক্তি দিয়ে সবার যুক্তিকে শুষে নিচ্ছেন। এই শুষে নেওয়াটাই হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। এখানেই দেখুন গার্গীর পরিচয় দেওয়া হচ্ছে বাচক্লবী। হ্যাঁ, বচক্লর কন্যা হিসেবে তিনি বাচক্লবী, কিন্তু শুধু এমাত্র নয়। উপনিষদ শুধু এই অর্থই এখানে বলছেন না, এখানে এর শব্দের আরেকটি অন্যতর তাৎপর্য আছে। বচ ধাতুর হচ্ছে বক্তা, এই বচ ধাতু থেকে বচন, পাঠ, সন্দেশ দান, অর্থাৎ এই বাক বিভূতি, বাক শক্তি, একেও কিন্তু বোঝায়। এই বাক শক্তি বাচক্লবীর কতখানি সেটা। এবং তারপরে শোষণের কথা যে বললাম, যাজ্ঞবল্ক শোষণ করে নিচ্ছেন বাক শক্তির দ্বারা। এই শোষণ, বাকের দ্বারা শোষণ, এই কথাও কিন্তু আমরা ভারত কথার গ্রন্থি পর্বে যখন অগস্ত্যের মহর্ষি অগস্ত্যের কথা আলোচনা করেছিলাম বেশ কয়েকটি পর্বে, সেখানেও আমরা এই শোষণ করার কথা বলেছি। নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে। আমরা বলেছি অগস্ত্য তিনি ইব্বল এবং বাতাবি এই দুই রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন, প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। এবং তারা এই ইব্বল এবং বাতাবি অগস্ত্যের ভয়ে তারা সমুদ্রের গভীরে গিয়ে আত্মগোপন করেছিলেন। যাজ্ঞবল্ক এই মহর্ষি অগস্ত্য তাদেরকে ধরার জন্য এক চুমুকে সমুদ্র শোষণ করেছেন, করে সমুদ্র শোষণ করে তারপর তাদেরকে বধ করেছেন। এই যে এক চুমুকে সমুদ্র শোষণ, মনে রাখবেন আমাদের সমগ্র বৈদিক সাহিত্য, পুরাণ সাহিত্য কিন্তু একটা সান্ধ্য ভাষায় রচনা করা হয়। অর্থাৎ শব্দের তাৎপর্যের অন্তরালে আরেক তার সত্য থাকে। শব্দের এই সান্ধ্য ভাষার এই যে শব্দ, তার রূপক, এই রূপকভাবে তাকে প্রকাশ করা, এই রূপক ভেঙে তার নিহিত শব্দার্থকে বের করে আনতে হয় তার প্রকৃত অর্থকে। এটাই বৈদিক ভাষা, বৈদিক সাহিত্য এবং পৌরাণিক সাহিত্যের এটাই হচ্ছে অনুপম বৈশিষ্ট্য। এখানে ওই রূপক ভেঙে সত্যকে, যথার্থকে বের করে আনতে হয়। সমুদ্র শোষণ এর তাৎপর্য কী সেখানে আমরা ব্যাখ্যা করেছিলাম। তাও এই প্রসঙ্গে বলি, এখানেও এইটি সমান তাৎপর্যপূর্ণ গার্গীকে বোঝার জন্য। তিনি বলছেন এখানে অগস্ত্য সমুদ্র শোষণ করছে, এটা বুঝতে হলে একটা উপমা দিই, বাদী আর বিবাদী। যেমন একজনকে বলা হলো, দোষী সাব্যস্ত করা হলো, দোষী সাব্যস্ত করে তাকে কাঠগড়ায় তোলা হলো বিচার সভায়, আদালতে। এবার যাকে দোষী সাব্যস্ত করলেই তো তাকে দণ্ড দেওয়া যায় না, কারণ যাকে দণ্ড দেবার জন্য যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দিতে হবে, তাই না? সুতরাং সেও আত্মপক্ষ সমর্থনের জন্য সে তার যুক্তি বিস্তার করবে, আর যারা দোষী সাব্যস্ত করেছে তাদেরও যুক্তি থাকবে। তাহলে এই যুক্তি এবং প্রতিযুক্তি, বাদী এবং প্রতিবাদী, এই যুক্তি কি? শব্দজাল। একজন শব্দজাল কেটে কেটে আরেকজনকে ধরার চেষ্টা করছে, আরেকজন শব্দজাল বিস্তার করে তার অন্তরালে আত্মগোপন করে বাঁচার চেষ্টা করছে। এবার এই যুক্তি প্রযুক্তির মধ্যে যার শব্দ নৈপুণ্য বেশি, যার যুক্তি দিয়ে যে বেশি প্রতিষ্ঠা করতে পারবে সেই জয়ী হবে। বাদী জয়ী হতে পারে, বিবাদী জয়ী হতে পারে, যে কেউ যুক্তি। এবং জয়ী হবার মূল আধারটি হচ্ছে এই বাক বিস্তার,
সমুদ্রের জলের মতন, বাঘ তো এই জলের মতনই বিস্তার করছে। সুতরাং এক পক্ষ তাকে শোষণ করে সেই তার বাঘ জাল বা সমুদ্রের জলকে শোষণের মতন তার বাঘ যুক্তিকে, প্রতিপক্ষের যুক্তিকে শোষণ করবে, আরেক পক্ষ বাঘ জাল বিস্তার করে তার পেছনে আত্মগোপন করে বাঁচার চেষ্টা করবে। যে সমর্থ সেই যে জয়ী হবে। ঠিক এইটাকে যদি আমরা বুঝি, এই উদাহরণটাকে যদি আমরা বুঝি, তাহলে বচ শব্দের অর্থটাকে সঠিকভাবে ধরতে পারব। বাঘ জাল, যাজ্ঞবল্ক্য প্রতিপক্ষের বাঘ বিস্তারকে ছেদন করছেন তার যুক্তি দিয়ে, তিনি শোষণ করছেন। এর সামনে এতদিন যারা উপস্থিত ছিলেন, সেই আমরা দেখলাম হোতা অশ্বল থেকে একেবারে কোহল পর্যন্ত প্রত্যেকেই পর্যুদস্ত হয়ে, তার সামনে ছিন্ন ভিন্ন হয়ে, তারা স্তব্ধ মৌন হয়ে ব্রহ্মিষ্ঠ হিসেবে, শ্রেষ্ঠ ব্রহ্মবিদ হিসেবে স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন যাজ্ঞবল্ক্যকে। কিন্তু এখানে তো শেষ হলো না, এত সহজে তো এই বিচার সভা তাকে নিষ্কৃতি দেয়নি, কারণ ব্রহ্ম বিষয়ক আলোচনাও সম্পূর্ণ হয়নি। আর এখানে এত বিস্তার হয়েছে বলেই তো এই সবার এই আলোচনা এতটাই মহান, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই প্রাসঙ্গিক এবং এতটাই বিষয় হয়ে উঠেছে যে সমকালে, পরবর্তীকালে এবং বহু পরবর্তীকালে এই সভার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি তর্ক যুক্তি এবং সবার আয়োজক মহারাজ সম্রাট জনক সবাই প্রসিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে প্রসিদ্ধির মূল কথা। এবং এখানেই আমাদের এই বাচক্লবী শব্দের তাৎপর্যটাও কিন্তু পরিষ্কার। অর্থাৎ যাজ্ঞবল্ক্য যিনি ঋষিধারার হয়েও তিনি কিন্তু মুনিধারার সেই পন্থাকে গ্রহণ করে, ব্রাত্য পন্থাকে গ্রহণ করেও তিনি একজন তার্কিক তর্ক মাধ্যমেই তিনি তার যুক্তিকে প্রতিষ্ঠা করেন। সেইখানে এবার দেখলাম উপস্থিত হয়েছেন আরেকজন সমান বাচক্লবী, অর্থাৎ তিনিও কম না। এতক্ষণে যেন জনকের সভা, এই আলোচনা সভা, ব্রহ্ম বিষয়ক আলোচনা সভা যেন জমে উঠেছে। দুজনের সমান প্রতিস্পর্ধী উঠে দাঁড়িয়েছেন ব্রহ্ম প্রসঙ্গ। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও প্রস্তুত, এবং সবাই দুজনেই পরস্পরের সমান প্রতিস্পর্ধী। এটাই বোঝাবার জন্যে এখানে গার্গীর এই বিশেষণ বাচক্লবীটাকে ব্যবহার করা হয়েছে। কেবলমাত্র তার পিতার পরিচয় বাচক্লুর কন্যা নয়, এটুকু শুধু বুঝলে অর্ধেক বোঝা হবে। তো সেখানে যে প্রশ্ন করছেন গার্গী যা প্রশ্ন করবেন তার একটা আলাদা তাৎপর্য আছে, সেটা একটু আমরা বলে নিই। তাহলে প্রশ্ন যা করছেন সেটা বুঝতে, তার অর্থ বুঝতে খানিকটা আমাদের সহজ হবে। আমরা তো খুব বিস্তার করতে পারবো না, আমাদের সময় সীমাবদ্ধ। গার্গী যে প্রশ্ন করছেন তার প্রথমেই প্রশ্ন করছেন গার্গী, হে মহর্ষি যাজ্ঞবল্ক্য শুনুন, এই পৃথিবী মণ্ডল জলরাশির মধ্যে ওতপ্রোত হয়ে রয়েছে। তাহলে এই জলরাশি কোথায় ওতপ্রোত আছে? এই প্রশ্ন তার প্রথম প্রশ্ন। দাঁড়ান, এর মধ্যে একটি শব্দ ওতপ্রোত, এই শব্দটি আমরা বহুবার পাবো। এই ওতপ্রোতের অর্থটা আমাদের একটু বোঝা দরকার। ওতপ্রোত মানে পরস্পর অনুস্যুত, সদা সংশ্লিষ্ট, অন্তর্ব্যাপ্ত, অর্থাৎ মেশামেশি হয়ে থাকা, এমনভাবে পরস্পর সংগ্রথিত, সংশ্লিষ্ট যে তাদের পৃথক করা সম্ভব হয় না। এই হচ্ছে ওতপ্রোত শব্দের অর্থ। তো এখানে দেখুন, এই যে প্রশ্ন, সেখানে গার্গীর প্রশ্নের মূলে একটা অনুমান আছে, হচ্ছে যা কার্য তা কারণের দ্বারা ব্যাপ্ত। যেমন ঘট মাটির দ্বারা পরিব্যাপ্ত, যা স্থূল তা সূক্ষ্মের দ্বারা ব্যাপ্ত, যেমন পৃথিবী জলের দ্বারা ব্যাপ্ত। হ্যাঁ, যা পরিচ্ছিন্ন তা ব্যাপক, পরিচ্ছিন্ন মানে যা সীমাবদ্ধ, যা সীমা, তা ব্যাপকের দ্বারা, অসীমের দ্বারা ব্যাপ্ত, যেমন পৃথিবী
আকাশের দ্বারা ব্যাপ্ত। এইভাবে দেখা যায় কার্যভূত স্থূল পরিচ্ছিন্ন পৃথিবী জলে ওতপ্রোত। জল না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকতো না, যেমন মাটি না থাকলে ঘটের অস্তিত্ব থাকতো না। এই অনুমানের সাধারণ রূপটা এই, যা যা কার্য স্থূল অপরিচ্ছিন্ন তাই কারণ। সূক্ষ্ম ব্যাপক অপর বস্তুতে ওতপ্রোত। মাটি আর ঘট এমনভাবে ওতপ্রোত, ঘট থেকে মাটি আলাদা করা যাচ্ছে না, মাটি থেকে ঘট আলাদা করা যাচ্ছে না, দুটো এমনভাবে ওতপ্রোত সংশ্লিষ্ট। জল আর পৃথিবী দুটোকে আলাদা করা যাবে না, এমনভাবে ওতপ্রোত। এইটাই হচ্ছে বোঝার কথা। এই যুক্তি অবলম্বন করে গার্গী ও যাজ্ঞবল্ক্য তারা ব্রহ্মাণ্ড থেকে ভূত থেকে আরম্ভ করে একেবারে সূক্ষ্ম সেই ব্রহ্মে গিয়ে পৌঁছচ্ছে। অর্থাৎ তাদের আলোচনা আরম্ভ হচ্ছে স্থূল থেকে এবং পৌঁছচ্ছেন তারা সূক্ষ্মে। তাহলে এই জল মাটি ইত্যাদি করতে করতে তারা সেই ব্রহ্মে পৌঁছচ্ছে। কিংবা অন্য দেহ দেখে যদি আমরা বলি, এই দেহ, এই চামড়া, কোষ, রক্ত, মজ্জা, তার থেকে ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে জ্ঞান, প্রজ্ঞা থেকে সেই আত্মাতে গিয়ে পৌঁছে। অর্থাৎ স্থূল থেকে সূক্ষ্মতা, এবং পরশটা এমনভাবে মিলেমিশে আছে আলাদা করা যাচ্ছে না। শরীর থেকে সবটাই আলাদা, কিন্তু কেমন যেন সব মিশে আছে। তেমনি পঞ্চভূতের উপাদানে যা কিছু তৈরি, পরস্পর পরস্পরের সাথে এমনভাবে তা সংশ্লিষ্ট, তাকে আলাদা করা যায় না। কিন্তু এক ধাপ থেকে আরেক ধাপে এগোতে এগোতে স্থূল থেকে ক্রমান্বয়ে আমরা সূক্ষ্মে, সূক্ষ্মতর, সূক্ষ্মতম এবং সূক্ষ্মেরও মূল আধার সেই ব্রহ্মে গিয়ে আমরা পৌঁছচ্ছি। সুতরাং সব মনে রাখতে হবে, ব্রহ্মলোক পর্যন্ত সব কিছুই হচ্ছে পঞ্চভৌতিক। তাদের মধ্যে কেবল সূক্ষ্মতার তারতম্য আছে, এবং সবটারই আধার হচ্ছে সেই ব্রহ্ম। একেবারে সেই পূর্ণত্বে, সেই ব্রহ্মে গিয়ে সবই পর্যবসিত হচ্ছে। এইভাবে এই ধারায় কিন্তু প্রশ্ন পরপর পরপর এগোচ্ছে। লক্ষ্য করুন, যাজ্ঞবল্ক্যকে গার্গীর প্রথম প্রশ্ন যা বললাম, এই পৃথিবীমণ্ডল জলরাশির মধ্যে ওতপ্রোত হয়ে আছে। এ ব্যাপারে আমরা নিঃসংশয় সমগ্র পৃথিবী জলের সাথে এক, সমস্ত স্থল জলে একাকার, আলাদা করা যাবে না। জল থেকে পৃথিবীকে আলাদা করা যাবে না। সব অগ্নি, সব কিছুই ওই জলের মধ্যেই অবস্থিত, জলেই তার পরিসমাপ্তি। সেই আলো যা ভুজ্য লজ্জায়নীর থেকে যে প্রশ্নের সূত্রপাত, যেখান থেকে, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি, গত পর্বের আলোচনা যদি আমরা খানিকটা বুঝতে পারি, তাহলেই এই পর্বের আলোচনাকে আমরা ধরতে পারব। তো সেখানে প্রথম প্রশ্ন, এই পৃথিবীমণ্ডল জলরাশির মধ্যে ওতপ্রোত হয়ে আছে। তাহলে জলরাশি কোথায় ওতপ্রোত হয়ে আছে? এটা গার্গীর প্রথম প্রশ্ন। যাজ্ঞবল্ক্য বললেন বায়ুতে। গার্গী, বায়ু তাহলে কোথায় ওতপ্রোত হয়ে আছে? গার্গীর দ্বিতীয় প্রশ্ন। যাজ্ঞবল্ক্য বলছেন অন্তরিক্ষ লোকে। গার্গী, অন্তরিক্ষ লোক কোথায় ওতপ্রোত থাকে? গন্ধর্ব লোকে। যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন গন্ধর্বলোকে। গার্গী, তাহলে গন্ধর্বলোক কোথায় ওতপ্রোত থাকে? গার্গীর তারপরের প্রশ্ন আদিত্যলোকে। গার্গী, আদিত্যলোক কোথায় ওতপ্রোত থাকে? চন্দ্রলোকে। চন্দ্রলোক কোথায় ওতপ্রোত থাকে? নক্ষত্রলোকে। গার্গী, নক্ষত্রলোক দেবলোকে। গার্গী, দেবলোক কোথায় ওতপ্রোত থাকে? গার্গীর প্রশ্ন। যাজ্ঞবল্ক্য বললেন ইন্দ্রলোকে। গার্গী, ইন্দ্রলোক কোথায় ওতপ্রোত থাকে? যাজ্ঞবল্ক্য বললেন প্রজাপতি লোকে। গার্গী, প্রজাপতি লোক কোথায় ওতপ্রোত থাকে? গার্গীর প্রশ্ন। যাজ্ঞবল্ক্য বললেন ব্রহ্মলোকে। গার্গী,
তাহলে দেখুন, প্রশ্ন সেই স্থূল থেকে ক্রমশ সূক্ষ্ম, সূক্ষ্মতর, সূক্ষ্মতম হয়ে এবার যাজ্ঞবল্ক্য যেই বললেন প্রজাপতি লোক ব্রহ্মলোকে গার্গী থাকেন, গার্গী বললেন ব্রহ্মলোক কোথায় ওতপ্রোত থাকে? যাজ্ঞবল্ক্য এটা আশা করেননি যে প্রশ্ন, যাজ্ঞবল্ক্য গার্গীকে যতটুকু এর মধ্যে বুঝতে পেরেছেন বা তার সম্পর্কে যাজ্ঞবল্ক্য যতটুকু তার পরিচয় ছিল বা এই প্রশ্নের গুরুত্বে যাজ্ঞবল্ক্য যতটুকু চিনেছিলেন গার্গীকে, তিনি ভাবেননি যে এর পরেও গার্গী আর কোনো প্রশ্ন করতে পারেন। প্রশ্ন তোড়ে যখন গার্গী এই প্রশ্ন করে ফেলেছেন, ব্রহ্মলোক কোথায় ওতপ্রোত থাকে, যাজ্ঞবল্ক্য যেন একটু থমকে গেলেন, তিনি খানিকটা যেন থমকে গেলেন। এরপরে কি হলো শুনব আগামী পর্বে।